পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। কিছুক্ষণ পর শুরু হচ্ছে রূপপুরের ফুয়েল লোডিং কার্যক্রম। প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাতে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা। End December or first week of January 2027 আমার 1000+ মেগাওয়াট আলা যেহেতু ন্যাশনাল গ্রিডে দিব। সৌর বিদ্যুতেও আশার আলো। গাইবান্ধায় দিনে 1200 মেগাওয়াট উৎপাদন। আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর। জ্বালানি ছাড়াই আমরা শুধুমাত্র সূর্যের আলো থেকেই আমরা বিদ্যুৎ জেনারেশন করতে পারতেছি। অন এভারেজে আমাদের প্রতিদিন 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। সুষ্ঠু পলিসি করে দেন, অবশ্যই এটা দেশের বিদ্যুৎ খাতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ন্যায় বিচার মানবিক রাষ্ট্রের ভিত্তি আইনগত সহায়তা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার নির্দেশ। সরকারি স্থাপনায় হামলার হুমকির ভিত্তি দেখছে না র্যাব। সন্দেহভাজন জঙ্গিদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। হাতিয়ার বানিয়ে ফায়দা লোটে আওয়ামী লীগ। 12 ফেব্রুয়ারির ভোট ছিল অবাধ ও শান্তিপূর্ণ, হয়নি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ইউর পর্যবেক্ষণ। আগামীতে আরও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের আশা। 10 মিনিটের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে কোমর পানি, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ভোগ, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং 100 কোটি টাকায় তৈরি রেল স্টেশন প্রায় পরিত্যক্ত। বসতবাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে গাজীপুরের হাইটেক সিটি টার্মিনাল। অবকাঠামোগত ত্রুটিতে অর্থের অপচয়। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। নতুন মাইল ফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিছুক্ষণ পর শুরু হচ্ছে প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম। অগাস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট যুক্ত হওয়ার পাশাপাশি আগামী বছর পুরো দমে কেন্দ্রটি চালুর আশা নীতি নির্ধারকদের। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের গৌরবের সাক্ষী পাবনার রূপপুর। নির্মাণযজ্ঞের বহু স্তর পেরিয়ে অবশেষে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুত প্ল্যান্টটির প্রথম ইউনিট। বিকেলে শুরু হতে যাচ্ছে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রাখবে বাংলাদেশ। জ্বালানি লোডিং কার্যক্রম ও পরীক্ষামূলক কিছু ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি রূপপুর থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে পুরোদমে উৎপাদনে আসতে পারে 1200 মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট। ইন বিটুইন 15 and 21st of August এর মধ্যে আল্লাহ চাহে তো আমরা 300 megawatt দিতে পারবো এবং another 2 months time we'll try to raise it to 500 megawatts and end December or first week of January 2027 আমার 1000+ মেগাওয়াট আলা যেহেতু ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ। 2 ইউনিট পুরোপুরি উৎপাদনে আসলে রূপপুর যোগান দেবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। নীতি নির্ধারকরা বলছেন প্রথম ইউনিটের পর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। সব মিলিয়ে 2027 সালে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে রূপপুর, আশা নীতি নির্ধারকদের। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আমরা আই থিঙ্ক অ্যারাউন্ড 10% কভার করবো। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, ডেটস দিতে পারবো আমরা। প্রথম ইউনিটে ফুয়েল লোডিং উপলক্ষে প্রকল্প এলাকায় থাকছে বিশেষ আয়োজন। এতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিকাচেভ, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিও ভিডিও বার্তা দেবেন গুরুত্বপূর্ণ এই মাইলফলক অর্জনের আনুষ্ঠানিকতায়। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছে তার কাছে।
আসলে কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে 2:20 থেকে 2:30 মিনিটের মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন কার্যক্রমের যে অনুষ্ঠানটি সেটি হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকার ঠিক পাশে। আর ভিতরে পারমাণবিক প্রকল্পের ভিতরটাতে যেমনটি চলছে ইতিমধ্যেই 163টি পয়েন্ট করা হয়েছে, যে পয়েন্টে ইউরেনিয়ামের যে জ্বালানি রয়েছে পারমাণবিক প্রকল্পের সেটি কিন্তু করা হবে। আর দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ কিন্তু একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। আজ দেশের একমাত্র মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং উদ্বোধন করা হবে। এদিকে এই খবরে কিন্তু ঈদের মতো আনন্দ বইছে পাবনাবাসীর মনে। এদিকে আমরা আরেকটি তথ্য যদি সংযুক্ত করি তাহলে আসলে 2013 সালে এর প্রকল্পটির বাস্তবায়ন করার উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। পরবর্তীতে 2017 সালে কার্যক্রম শুরু করা হয়। এটি মূলত 2400 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প হবে। এটার মোট ইউনিট রয়েছে 2টি। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে এটার অনেক গুরুত্ব লক্ষ্য রয়েছে। বিদ্যুৎ এটা যদি কার্যক্রম শুরু হয়, আসলে দীর্ঘদিনের অপেক্ষা ছিল। আসলে মানুষজনের সাধারণ মানুষ বিভিন্ন মানুষ আসলে ভাবনা চিন্তা করতো আসলে রূপপুর পারমাণবিক প্রকল্প আসলে কি চালু হবে। আসলে এই কথা কিন্তু আসলে দেখিয়ে দিল বাংলাদেশের যে সরকারের কর্মকর্তারা রয়েছেন, রাশিয়ার যে সহযোগী যারা রয়েছে তারা কিন্তু আসলে দেখিয়ে দিল যে না, আসলে পারমাণবিক প্রকল্পের কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই এগিয়ে চলছে। আসলে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনই পারমাণবিক প্রকল্পের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে। আসলে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে প্রোগ্রাম সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার ইসলাম। আসলে এই প্রকল্প সংশ্লিষ্ট বিষয় যদি আমরা আরেকটু জানাতে পারি তাহলে এই অঞ্চলটিতে একসময় ঝোপ জঙ্গল ছিল না, মানুষজনের আনাগোনা শুধুই ছিল ধানের মিল। তবে এই পারমাণবিক প্রকল্প হওয়ার পরে সাধারণ মানুষের কিন্তু ভাগ্যের দুয়ার খুলেছে, বাংলাদেশি মানুষের ভাগ্যের দুয়ার খুলেছে, বিদেশি নাগরিকদের আনাগোনা এখানে মিনি রাশিয়ায় পরিণত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি রিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাতে দেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রোসাটম মহাপরিচালক। ন্যায় বিচার মানবিক রাষ্ট্রের ভিত্তি। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অর্থের অভাবে কেউ যাতে বিচার পাওয়া থেকে বঞ্চিত না থাকেন সে বিষয়ে কাজ করছে সরকার। এ সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার দুরবস্থা তুলে ধরেন সরকার প্রধান। দেশে কারাগারে বন্দী থাকা ৩০ থেকে ৩৫% জানেন না কী কারণে জেলে আছেন তারা। অর্থের অভাবে থাকা এসব মানুষের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিতে 1994 সালে সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম শুরু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার মাধ্যমে প্রায় 2 লাখ বিরোধ নিষ্পত্তি করেছেন বিচারকরা। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। উকিল ছাড়া সরাসরি একজন বিচারক মাধ্যমে এত বড় উপকার পাওয়া বিষয়টি ছিল আমার স্বপ্ন। জুলাই শহীদ এবং তাদের পরিবারকে সরকারি খরচে আইনগত সহায়তা দিবে আমরা শুনে খুবই আনন্দিত। বাংলাদেশে যারা আমরা এরকম আহত জুলাই যোদ্ধা রয়েছি যে আমরা মামলায় সহায়তা পাচ্ছি না, আজকে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছেন। বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার দুরবস্থা তুলে ধরেন সরকার প্রধান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। একজন মানুষ অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। অবশ্যই ন্যায় বিচার পাওয়া মানবিক রাষ্ট্রের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার শুধু আদালত বা আইনের
বিষয় নয়। এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অর্থের অভাবে যেন অ্যাক্সেস টু জাস্টিস থেকে কেউ বঞ্চিত না হয় সেই বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে 2026 সালের সেরা কর্মকর্তা হিসেবে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার সায়েম খানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও আতঙ্কিত হওয়ার মতো ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সন্দেহভাজনদের জামিন বাতিলে উদ্যোগ নেবে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে উগ্রবাদকে ছাড় দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন উপদেষ্টা। দেশে আবারও আলোচনায় জঙ্গিবাদ। সম্প্রতি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা জানিয়ে সব ইউনিটকে সতর্ক করে পুলিশ সদর দপ্তর। এরই মধ্যে কেপিআই প্রতিষ্ঠানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, 5 আগস্টের পর শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন ছিল একটি গোষ্ঠীর, কিন্তু গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসায় তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে উগ্রবাদকে ছাড় দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন ডাক্তার জাহিদুর রহমান। 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। দেশে জঙ্গিবাদ থাকার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, এটি ঝুঁকির পর্যায়ে নেই। কারামুক্ত হয়ে ফের অপরাধে জড়ালে অভিযুক্তদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। সরকার স্পন্টেনিয়াসলি করে যে যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। কথা হয় কি, আমরা অনেক সময় কিছু কিছু মানুষ যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে ব্লেম করে, আমি নিজেও দেখি যে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। কিন্তু একটা রাষ্ট্র যখন ব্যবস্থা নেবে সেটা তথ্য এবং ইনফরমেশনের ভিত্তিতে, ইনভেস্টিগেশনের ভিত্তিতে নেবে। যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানালেও গণমাধ্যমে ভুল ও অপতথ্য প্রচার হলে সরকার ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। পুলিশ সদর দফতর থেকে নিরাপত্তা সতর্কতার চিঠির বিষয়ে অবগত নন বলেও জানান তিনি। সকালে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীর 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শুরু হয়। বিউগল বাজিয়ে বরণ করা হয় আমন্ত্রিত অতিথিদের। বনাঞ্চলের সুরক্ষা, প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয় বাহিনীটির 1 বছরের সাফল্য। এছাড়া বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশ নিয়ে বাহিনীর 16 জন জীবন দিয়েছে উল্লেখ করে কোস্টগার্ডে জনবল ঘাটতির কথা জানান মহাপরিচালক। শুরু থেকে সীমিত সম্পদ, জনবল স্বল্পতা ও অভিজ্ঞতার ঘাটতি অতিক্রম করে দেশ সেবার অদম্য প্রত্যয়কে ধারণ করে এ বাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে। এ বাহিনীর মৎস্য সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পরে বাহিনীর 14 জনকে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে নিরাপত্তা সতর্কতার চিঠির বিষয়ে অবগত নন বলেও জানান মন্ত্রী। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে,
এগুলো আমরা ইউজ টু। ফ্যাসিবাদী আমলের সময় তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেওয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য সেটা অনেকাংশে এখন সীমিত এবং উড্রয়েল করা হয়েছে। এটা গ্রাজুয়ালি উড্রয়েল করা হচ্ছে, খুব শিগগিরই সেটা পুরোটাই উড্রয়েল হবে। এর আগে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই। র্যাব অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে এসব বিষয়ে গুরুত্ব দিয়ে মাঠে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা জানান র্যাব 2-এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, যে কোনো হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। এখনও হামলার কোনো ধরনের আশঙ্কা নজরে পড়েনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে 5 আগস্ট থানা থেকে লুট হওয়া একটি রিভলভার সহ ফোরকান আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে অভিযানে আরও 2টি বিদেশি পিস্তল, একটি 1 শুটার গান ও 1,02,000 ইয়াবা সহ আরও 5 জনকে গ্রেফতার করে র্যাব। সরকারি অফিস এবং পাবলিক বা জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে সবগুলো নিরাপত্তা প্রদানে আমরা আমাদের টহল, গোয়েন্দা টিম, গোয়েন্দা নজরদারি আমরা নিয়োজিত করেছি। অভিযান পরিচালনা করে দেশি এবং বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামিউনিশন, দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র এবং বিপুল সংখ্যক ইয়াবা সহ 6 জন আসামিকে গ্রেফতার করে। সংসদ নির্বাচনে ইসির কার্যকর ভূমিকায় ভোট স্বচ্ছ ছিল। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানায় পর্যবেক্ষক দলটি। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স এজাবস জানান, আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় এসেছে এমন পর্যবেক্ষণ। নির্বাচনে ভোটের হার এবং পোস্টাল ব্যালটের বিষয়টি প্রশংসনীয়। ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ডিজিটাল মাধ্যমে নারী হেনস্থা রোধ, 1/3 নারীর অংশগ্রহণ এবং প্রার্থীদের খরচের হিসাব নিয়ে অডিট সহ 19 প্রস্তাব তুলে ধরা হয়। এসব বিষয়ে গুরুত্ব দিলে আগামী সংসদ নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। সংসদ নির্বাচন নিয়ে 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার চূড়ান্ত প্রতিবেদন দিল ইইউ মিশন। First time since 2008, elections were genuinely competitive and upholding the integrity of the polls. The orderly and peaceful election day, followed by a transparently conducted tabulation of results and wide acceptance of the outcome, clearly illustrated how a credible process can propel the renewal of democracy. মাত্র 10 মিনিটের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় কোমর পানি, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। বজ্রপাতে প্রাণ গেছে মাদ্রাসার শিক্ষার্থী সহ 3 জনের। বৈরী আবহাওয়ার কারণে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। কয়েকদিনের কাঠফাটা রোদের পর দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি, জনজীবনের স্বস্তি হাওয়া হয়ে গেছে তীব্র ভোগান্তিতে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। 10 মিনিটেই তলিয়ে যায় প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জের নিচু এলাকা। কোমর পানিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি ঢুকে বিকল হয়ে যায় বিভিন্ন যানবাহন। এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বর্ষণ সহ কালবৈশাখী ঝড়ে তলিয়ে যায় শহরের অধিকাংশ রাস্তাঘাট। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপাকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। কসবা, আখাউড়া, নবীনগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি ধসে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। ভেঙে গেছে গাছ, বিদ্যুতের খুঁটি সহ মোবাইল টাওয়ার। কুমিল্লাতেও বিভিন্ন সড়কে জমে পানি, ব্যাহত হয় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন।
বৈরী আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী তানজিলা আক্তার এবং মুন্সিগঞ্জ ও কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকেই কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু 12টার পর থেকে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে আমরা প্রবর্তক মোড় আছি, আপনার সেটি দেখানোর চেষ্টা করছি মানুষের আসলে কীরকম দুর্ভোগ। কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও বুক সমান পানিতে তলিয়ে গেছে বিভিন্ন যানবাহনগুলো। আমরা পানির নিচে দেখতে পাচ্ছি মোটরসাইকেলগুলো, রিক্সাগুলো, বেশ কয়েকটি মোটরসাইকেল একেবারে ডুবেছে এবং এখানে পথচারীদের চরম দুর্ভোগে পড়েছে। জানিয়ে রাখি, চট্টগ্রাম এখানে জলাবদ্ধতার আওতায় প্রায় 11,000 কোটি টাকা প্রকল্প চলছে। সেই প্রকল্পের আওতাকে চট্টগ্রামে যে খালগুলো রয়েছে সেগুলোর মাথায় কিন্তু বড় বড় বাঁধ দেওয়া হয়েছে। আবার কাজের কারণে সে বাঁধগুলো অপসারণ না করা কিন্তু হঠাৎ করে এরকম বৃষ্টিতে কিন্তু বেশ কিছু এলাকা, নিচু এলাকা তলিয়ে গেছে। বিশেষ করে এই যে প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার, আগ্রা সহ বিভিন্ন এলাকা, কারণ এই প্রকল্পটি যে নেওয়া হয়েছে সেখানে সেই প্রকল্পের আওতায় প্রায় 36টি খাল খনন করা হচ্ছে সিডিআর অধীনে। পাশাপাশি সিটি কর্পোরেশনের অধীনে 21টি খাল তারা খনন করছেন। আপনাকে দেখানোর চেষ্টা করি সেই দৃশ্যটি। আসলে যারা মানুষ, সাধারণ মানুষ কিন্তু গন্তব্যে যেতে পারছে না, কোথাও কোমর সমান, কোথাও গলা সমান পানি, একেবারে নাজুক অবস্থা এই এলাকাগুলোতে, যেটির জন্য আসলে বলা হচ্ছে, কর্তৃপক্ষ বলা হচ্ছে, যারা জলাবদ্ধতায় কাজ করছে তারা বলা হচ্ছে এই যে মুষল অর্থাৎ বৈশাখের শুরুতে এরকম বৃষ্টি হওয়ার কথা না, হঠাৎ করে এরকম মুষলধারে বৃষ্টি হওয়াতে কিন্তু বেশি পানি হয়ে গেছে। পাশাপাশি কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে কিন্তু এই জলাবদ্ধতা হঠাৎ করে বেড়েছে। তারা বলছেন বর্ষার আরও সময় আছে, সেই বর্ষার সময় এরকম জলাবদ্ধতা হয়, কিন্তু এরকম মুষলধারে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে কাল বৈশাখীর এই সময় এই জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়েছে। এবং আপনার ক্যামেরার মাধ্যমে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ কী ধরনের ভোগান্তিতে আছে। কোথাও গলা সমান, কোথাও হাঁটু সমান, বা পায়ে জোতা এবং কাঁধে নিয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন। কিছুক্ষণ আমরা যখন দেখেছিলাম স্কুল ছুটি হয়েছিল, তখন কিন্তু কাঁধে নিয়ে শিক্ষার্থীদের কাঁধে নিয়ে তার অভিভাবকরা, মা বাবারা কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরতে আমরা দেখেছি। সেই দৃশ্যটি এখন দেখা যাচ্ছে। এটি হচ্ছে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়। ঠিক একই সমান বিভিন্ন এলাকা, যেমন নাকি চকবাজার রয়েছে, আগ্রাবাদ, সেখানে কি একই অবস্থা। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, কিছুক্ষণ আগে কিন্তু সিটি মেয়র ডাক্তার শাহাদাত কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করেছেন। তিনি বলছেন আচ্ছা জলাবদ্ধতা নিরসনে যা যা করার প্রয়োজন সব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। পুরানো চিন্তা বাদ দিয়ে বাংলাদেশকে বাঁচাতে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই উল্লেখ করে ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে জোর দেন মন্ত্রী। বলেন নিরাপদ পানির ঘাটতি পূরণে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে। নিরাপদ পানি ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট বলে মন্তব্য করেন তিনি এবং এ থেকে উত্তরণে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি একদিন হবে যে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে ধসে নিচে চলে যাবে? এই নদীগুলো তো এখন আর আপনার পলিউশন ফ্রি না, এরাও পলিউটেড হয়ে উঠছে। এটাও কিন্তু আমাদের একটা সরকারের উচিত হবে, আমাদের উচিত হবে যারাই আমরা গভর্নমেন্টে আসি এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা। রাজনৈতিক দুর্বলতায় জলবায়ু পরিবর্তন ও অভিবাসী সংকট নিয়ে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেন সমাজ সংস্কৃতির অনেক সমস্যা চিহ্নিত করেছে বর্তমান সরকার। এ সময় অংশীজনদের সমন্বয়ে সংকট মোকাবিলা করার কথা বলেন মন্ত্রী। আমরা ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি, রাষ্ট্র এবং এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি
যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাতেই থেকে যাবে এবং সেই সমস্যাগুলির কতটা সমাধান করতে পারবো তা সময় নির্ধারণ করবে। কিন্তু সমস্যাটাকে যে আমরা চিহ্নিত করতে পেরেছি, এটা একটি বিগত দিনের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির একটা গুণগত পার্থক্য। প্রায় 100 কোটি টাকা খরচে বানানো হয়েছে আধুনিক রেল স্টেশন, অথচ সারাদিনে থামে একটি মাত্র ট্রেন। কাজে না লাগায় বিলাসবহুল স্টেশনটি বসতবাড়ি হিসেবে ব্যবহার করছেন রেলকর্মীরা। বলছে গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশনের কথা। এটিকে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে রেলের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজরদারির আহ্বান বিশ্লেষকদের। নাজমুস সালেহীর প্রতিবেদন। নির্মাণশৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় এটিকে উন্নত বিশ্বের কোনো ভবন বলেই মনে হবে। সুরম্য এই ভবনটি গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় সব মিলিয়ে প্রায় 100 কোটি। প্রতিদিন গাজীপুর, টঙ্গী, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের 10 থেকে 15 হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু করে এই স্টেশন। অথচ শুনশান নীরব পড়ে আছে বিশাল এই স্থাপনা। টিকিটের জন্য আসছে, কিন্তু কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না ওরা। আমি টিকিট কাটার জন্য আসছিলাম, কাউন্টার বন্ধ, আমি ঘুরে যাচ্ছি। স্থানীয়রা বলছেন বিপুল চাহিদা থাকলেও সারাদিনে থামে একটি মাত্র ট্রেন, বরাদ্দ মাত্র 22টি টিকিট, ফলে কাজে আসছে না বিলাসবহুল এই স্টেশন। কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। এখানে একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে। প্রতিদিন মানুষ বিকালবেলা এসে ভিড় করে, টিকটক ভিডিও বানায়। কাজে না লাগাই আধুনিক টিকিট কাউন্টার, ভিআইপি বিশ্রামাগার, উন্নত সিগন্যাল কক্ষ আর রিলে রুমে বসবাস করছেন রেলের মাঠ কর্মীরা। দায়িত্বরতরা বলছেন আধুনিক এই স্টেশনের মাসিক পরিচালন ব্যয় 5 থেকে 7 লাখ টাকা, অথচ আয় নেই তেমন। রেলের কাজ করে তার জন্য আমাদের এখানে থাকার জন্য দিচ্ছে আর কি। বক্স এবং মাউথপিস সবগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না শুধু গাড়ি স্টপেজের কারণে। রেলের বাণিজ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বলছেন অবকাঠামোগত ত্রুটির কারণে স্টেশনটি পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম নয়। ঢাকা অভিমুখী যেটা প্ল্যাটফর্ম সংলগ্ন একটা লেভেল ক্রসিং গেট আছে, আবার হচ্ছে টাঙ্গাইল প্রান্তে ওইদিকে একটা ব্রিজ আছে ছোট, তো যার ফলে এখানে কিন্তু যেই ক্লিয়ারিং স্ট্যান্ডিং লেংথ যেটুকু থাকার কথা এইটা কিন্তু রাখা সম্ভবপর হচ্ছে না। একে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে রেলের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকের। সরকারকে আসলে আমি বলবো যে আসলে আমাদের মূল্যায়ন করতে হবে, কেন ভুল হলো উত্তরটা তাদের কাছে জানতে হবে। নাহলে এই যে জনগণের পকেট কাটা, অর্থের অপচয় এবং ঋণগ্রস্ত একটা প্রতিষ্ঠান, এইভাবে আসলে বাংলাদেশ রেলওয়ে চলতে পারে না। অবকাঠামোতে বিপুল বিনিয়োগ হলেও গত 12 বছরে বন্ধ হয়ে গেছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। সারা দেশে এই মুহূর্তে বন্ধ রয়েছে 130টি প্রয়োজনীয় রেল স্টেশন, অথচ সেগুলো মেরামতের উদ্যোগ না নিয়ে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ খরচ করে এমন বিলাসী স্টেশন, যা কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের এমন অপরিকল্পিত ব্যয়ের ফলেই ভুগতে বসেছে এই প্রতিষ্ঠান। নাজমুস সালেহী, সময় সংবাদ, গাজীপুর, কালিয়াকৈর। দুপুরের সময় আরও থাকছে। অনলাইন থেকে লিমন বৃষ্টিকে হত্যার সরঞ্জাম জোগাড়। যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি শিক্ষার্থীকে ঠান্ডা মাথায় খুন। তদন্তে খুলছে জট। অভিযুক্ত হিশামকে তোলা হচ্ছে আদালতে। রাজধানীর গুলশানে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলশান থানা পুলিশ জানায়, দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় শামীম সালিম কাশিম নামে ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। আরেক উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, শ্রম খাতের অসঙ্গতি দূর করতে বদ্ধপরিকর সরকার।
সাভারের রানা প্লাজা কিংবা চট্টগ্রামের বিএম ডিপো, প্রতিটি দুর্ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার চিত্র কতটা ভয়াবহ হতে পারে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চিরতরে হারানোর আর্তনাদে বারবার ভিজেছে অগণিত মানুষের চোখ। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় বদলেছে। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্প খাতে গুরুত্ব পাচ্ছে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার 10টি কনভেনশনে অনুসমর্থন দিয়েছে বাংলাদেশ। জাতীয় স্বার্থেই যার বাস্তবায়ন চায় সরকার। আমাদের আইনের কোনো প্রবলেম নাই, দায়বোধের কোনো অভাব নাই, বাস্তবায়নটা হলো গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে শুধু তাদের সাহায্য করলে হবে না, মনিটরও করা লাগবে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা বলেন, শিল্প খাতে শ্রমিকের কর্মদক্ষতা ও কর্মপরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য একাধারে দেশের প্রতিটি তরুণের জন্য, প্রতিটি নারীর জন্য, ডেমোগ্রাফির প্রতিটি সেগমেন্টেশনের জন্য আমরা যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সুতরাং আমাদের সরকারের প্রায়োরিটি কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ কর্মপরিবেশ নিশ্চিতকরণ। নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে মালিক, শ্রমিক ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। আমাদের মালিকদেরকেও অ্যাওয়ারনেস যেমন করা লাগবে, শ্রমিক নেতৃত্বদেরকেও অ্যাওয়ারনেস করতে হবে। শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক ও অধিকার রক্ষায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ, বলছেন নীতি নির্ধারকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে আশার প্রদীপ জ্বালিয়েছে গাইবান্ধার তিস্তাপাড়ের সৌর বিদ্যুৎ। এখান থেকে জ্বালানি ছাড়াই দিনে গড়ে 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুতের বিকল্প নেই। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সূর্যের আলো থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জে গড়ে উঠেছে 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিস্তা সোলার লিমিটেড। দুর্গম জনপদের বালুচর থেকে দৈনিক 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গত 3 বছরে সোয়া 10 লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। অথচ ডিজেল ব্যবহার করে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করতে হয় প্রায় 3 গুণ। ইনিশিয়াল কস্ট যদিও বেশি, বাট মেনটেন্যান্স কস্ট অনেক কম। আমরা এখান থেকে কোনো কিছু জ্বালানি ছাড়াই আমরা শুধুমাত্র সূর্যের আলো থেকেই আমরা বিদ্যুৎ জেনারেশন করতে পারতেছি। বড় মাঝারি সেতু ও রেলপথের দুধারে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্টেশনে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সে সমস্ত জায়গায় আমরা সোলার ব্যবহার করতে পারি, হাটে বাজারে আমরা ব্যবহার করতে পারি। বেসরকারি সংগঠন ডপসের তথ্য বলছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে 26,514 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এমন প্লান্ট আরও গড়ে তোলা সম্ভব হলে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে সৌরবিদ্যুৎ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এনবিআরের বিভিন্ন নীতি পরস্পর বিরোধী। কিছু ক্ষেত্রে আয়ের তুলনায় ভ্যাট ট্যাক্সের হার অসামঞ্জস্যপূর্ণ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক অঞ্চল। প্রাক বাজেট আলোচনায় এসব অভিযোগ করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। সীমাবদ্ধতা স্বীকার করে প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আইনের ভাষা আর শব্দ চয়নের মারপ্যাচ বদলে দিচ্ছে করের হার, তৈরি করছে জটিলতা। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান বা অর্থনৈতিক অঞ্চল কেউই বাদ যাচ্ছে না হয়রানি থেকে। এমন নানা অভিযোগ নিয়ে এনবিআরে হাজির কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস পেশাজীবীরা। অডিট রিপোর্টের সাথে এই যে ইনকামের রিটার্নের যে ডেভিয়েশন, সেই ডেভিয়েশন আমরা জানি বিভিন্ন কারণে হয়। ডেপ্রিসিয়েশনের কারণে হয়, এন্টারটেইনমেন্ট এবং ট্যাক্স রেটের কারণে হয়, নানান কারণে হয়। কিন্তু দেখা যায় যে এখন যেহেতু রিটার্ন দাখিল করতে হয় সেলফ অ্যাসেসমেন্টে, সুতরাং এই মানে আঙাড়িভাবে যে রিটার্নগুলো সাবমিট করলে যেটা হয়, পরে অডিটে পড়লে দেখা যায় অনেক ডেভিয়েশন হয়। বিদ্যমান পরিস্থিতিতে ভ্যাট আইন ও ধারা সংশোধনের প্রস্তাব দেয় ভ্যাট প্রফেশনালস ফোরাম। কর্পোরেট ট্যাক্স রিটার্নে একটা ডিক্লারেশন থাকবে
যে করদাতা এখানে ডিক্লেয়ার করবেন যে অফশোর ইনডাইরেক্ট ট্রান্সফার হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে এটার উপর যে প্রযোজ্য আয়কর আছে সেটা পেমেন্ট করা হয়েছে কিনা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে পেশাজীবী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান। এ সময় নানা অভিযোগ আপত্তির উত্তর দেন তিনি, আশ্বাস দেন দাবি বিবেচনার। ডিটেইল বলেছেন, লিখিত দিয়েছেন, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব নীতি নির্ধারণী মহলে। এই নতুন বিধিমালায় প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং মার্চের মধ্যে আমরা লাইসেন্স দেব। প্রতি বছর যেমন এসএসসি এইচএসসি ডিগ্রি পরীক্ষা হয়, একইভাবে প্রতি বছরই আমাদের অন্যান্য সব জায়গায় সব প্রফেশনালদের জজে খোলা থাকা দরকার, কোনোটাই বন্ধ থাকা উচিত না, এটা আমরা মনে করি। আইনের বিভিন্ন ধারার কারণে কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক কর হার ধার্য করার অভিযোগ করে সমাধানের দাবি জানান আলোচকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম অনলাইন থেকে কেনে অভিযুক্ত হিশাম আবু কারভে। তদন্তকারীরা জানান ঠান্ডা মাথায় দুজনকে হত্যা করে সে। স্থানীয় সময় মঙ্গলবার হিশামকে তোলা হবে আদালতে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের তদন্তে খুলতে শুরু করেছে রহস্যের জট। আদালতের নথিতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত অনুযায়ী লিমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়, পরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়েছে। একইভাবে বৃষ্টিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম অনলাইন থেকে ক্রয় করা হয়। হত্যার পর লিমনের মরদেহ আগে থেকে কিনে রাখা বড় কালো আবর্জনার পলিব্যাগে ভরে ফেলে দেওয়া হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায়। একই সঙ্গে ব্যক্তিগত জিনিসপত্র ট্রাশ কম্প্যাক্টরে ফেলে দেওয়া হয়। তদন্তকারীদের মতে এসব তথ্য পরিকল্পিত অপরাধের শক্তিশালী প্রমাণ। সিসিটিভির ফুটেজ, ডিজিটাল ট্র্যাকিং এবং ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। ফ্ল্যাটে রক্তের দাগ, ব্যক্তিগত জিনিসপত্রের অবস্থান এবং বিভিন্ন আলামত ঘটনাটিকে আরও স্পষ্ট করেছে। এমনকি প্রমাণ মুছে ফেলতে অভিযুক্ত চ্যাটজিপিটিরও সহায়তা নিয়েছে বলে তথ্যে উঠে আসে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার 2টি অভিযোগ আনা হয়েছে এবং মামলা এখন পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার হিশামকে তোলা হবে আদালতে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন আইনজীবীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন্স লিগের খবর। মৌসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে যেতে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে প্যারিস সেন্ট জার্মেইন। পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচ শুরু হবে রাত 1টায়। কার্ড নিষেধাজ্ঞায় কোচ ভিনসেন্ট কোম্পানিকে সাইডলাইনে পাচ্ছে না বাভারিয়ানরা। রিয়ালের বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় 1 ম্যাচের নিষেধাজ্ঞায় এই বেলজিয়ান। অন্যদিকে পিএসজি কোচ গুরুত্ব দিচ্ছেন রক্ষণ ভাগে। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলায় ডিফেন্স লাইন ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করেন লুই এনরিকে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ 5 দেখায় 5 বারই জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। যদিও ক্লাব ওয়ার্ল্ড কাপে বাভারিয়ানদের হারিয়েছিল ফরাসি জায়ান্টরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। শুরু হচ্ছে রূপপুরের ফুয়েল লোডিং কার্যক্রম। প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাতে অগ্রগতি নিয়ে আলোচনা। সরকারি স্থাপনায় হামলার হুমকি ভিত্তি দেখছে না র্যাব। সন্দেহভাজন জঙ্গিদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। হাতিয়ার বানিয়ে ফায়দা লোটে আওয়ামী লীগ। এবং 10 মিনিটের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে কোমর পানি, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ভোগ, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ ইনাম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।